আজকে আমাদের টপিক হলো সপ্তম অধ্যায় রসায়নের রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া বলতে বিষয়টা আমরা যদি জানি, বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগ, মৌল বা পরমাণু বলি, এদের পরস্পরের ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে নতুন কিছু জিনিস তৈরি করাটাই আর কি, বা ভাঙ্গনের মাধ্যমে নতুন জিনিস তৈরি করা, কেমিক্যাল রিয়াকশন ইংলিশে বলি আমরা। তো এখানে দেখো ফিগারে একটা জিনিস আছে, এখানে দেখা যাচ্ছে, এটা কি বলতো? মরিচা পড়ছে। হ্যাঁ, মরিচা বলছে হলো। মরিচা কোথায় পড়ে? সাধারণত লোহাতে পড়ে, তাই না? মরিচার সময় কি জানো? হচ্ছে ফেরিক অক্সাইড। আচ্ছা, ফেরিক অক্সাইড, এক্স অনু পানি। এখানে মেলে 3 অনু লিখি আমরা, ঠিক আছে? তবে এটা আসলে কতটুকু পানি থাকবে এটা সংযুক্ত পানির উপর ডিপেন্ড করবে। আচ্ছা, পরিবেশে কতটুকু পানি নিচ্ছে তার উপর ফেরাস অক্সাইড আবার হইলো না কেন? ফেরিক, এখানে আসলে ফেরাস অক্সাইড বলতেছে, এখানে শব্দ আর একই ধরনের যৌগ না, এখানে তার যোজনী 3 ইউজ করছে, তাই ফেরিক অক্সাইড। স্টেবল। হ্যাঁ, তো আমরা জানি পদার্থের প্রকৃতি, ধর্ম এবং তাদের পরিবর্তন রসায়ন পাঠের মূল বিষয়। আমাদের চারপাশে বিভিন্ন পদার্থ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, বিভিন্ন অবস্থায় পরিণত হওয়াকে ভৌত পরিবর্তন, এবং সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থে পরিণত হওয়াকে কি বলা হয়? রাসায়নিক পরিবর্তন। দুইটা পরিবর্তন তাহলে কয় ধরনের? দুই ধরনের। অর্থাৎ ভিন্ন অবস্থায় পরিবর্তন হওয়াকে কি বলা হয়? ভৌত। আর সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থের তৈরি হওয়াকে কি বলা হয়? রাসায়নিক পরিবর্তন। এই পরিবর্তনগুলো ঘটে নানা ধরনের ভৌত পরিবর্তন এবং রাসায়নিক বিক্রিয়ার কারণে। এই অর্থে আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানবো। তো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে একটু বলতেছি, যেহেতু আসলো। পানি যদি বলি, পানির গঠনটা কি? H2O। তো অনেকগুলো H2O, মানে পানির অণু যখন পাশাপাশি যুক্ত হয়ে থাকবে, সেখানে আসলে আমরা বলি, যে বড় ক্লাসে তুমি দেখবা যে পানির অণুগুলোর মধ্যে এক ধরনের হাইড্রোজেন বন্ধন থাকে। কি বন্ধন বলতো? হাইড্রোজেন বন্ধন। তুমি ডিএনএ তো হয়তো পড়ছো কিনা কখনো, যে ডিএনএ ডাবল হেলিক্স থাকে, এখানে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। তো বোধহয় পড়ে না, ঠিক আছে পড়ে। তো হাইড্রোজেন বন্ধনের কারণে, অর্থাৎ অত কিছু বলবো না, যে পানির অণুগুলো এগুলো অণু একটা করে পানি অণু যখন কাছাকাছি থাকে, আমরা এটা তো পড়ছি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় পড়ছো না? যখন কাছাকাছি থাকবে তখন কি আন্তঃআণবিক শক্তি বেশি থাকবে, আন্তঃআণবিক দূরত্ব থেকে, এবং তাদের অবস্থা কি হবে? কঠিন হবে, দেন কি হবে? তরল হবে। এটা তো শিখছো, আচ্ছা এইভাবে শিখো, সহজ হবে। তো এগুলো কি হবে? খুবই কাছাকাছি থাকে পানির অণুগুলো, কিন্তু এখানে অণুটা কি? H2O থাকে, তাই না? তারপরে কি হবে? গ্যাস হয়ে যাবে। এটা কি? এটা মনে করো তাহলে সলিড ছিল, তারপরে কি হবে? লিকুইড, তাই না? লিকুইডের ক্ষেত্রে একটা দূরে যাবে, বাট কিন্তু এখানে পানির অণু তো পানির অণুই আছে, তাই না? তো এই যে শুধু অবস্থার পরিবর্তন, তাদের কেমিক্যাল কোনো চেঞ্জ হলো না, তাদের সংযুক্তির কোনো চেঞ্জ হলো না, এটাই হলো মনে করো তোমাদের ভৌত পরিবর্তন। তারপরে গ্যাস হয়ে যাবে, দূরে চলে গেল। কিন্তু যদি এই যে পানির অণুটা ভেঙে যায় এখানে, তাই হাইড্রোজেন প্লাস অক্সিজেন হয়ে গেল, এখানে কি আর ওই যে H2 আছে না? তাহলে এটা হলো কেমিক্যাল পরিবর্তন, ঠিক আছে? এটা হলো কেমিক্যাল চেঞ্জ, যেটা হলো ভৌত কেমিক্যাল পরিবর্তনের বিষয়টা। তো এখানে দেখো যে পদার্থের পরিবর্তন, যেটা এই যে নিচে দেওয়াই আছে এখানে, যে আমরা সবসময় আমাদের চারপাশে নানা পদার্থ তাপ, চাপ কিংবা একে অন্যের সংস্পর্শে এসে কি হয়? পরিবর্তিত হতে দেখি। পদার্থের 2 ধরনের পরিবর্তন দেখা যায়, কখনো ভৌত পরিবর্তন, কখনো রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন বলতে কি বোঝায়? শুধুমাত্র তার অবস্থানের পরিবর্তন হয়। আমরা জানি জেনারেল অবস্থায় আমরা 3টা অবস্থায় বলি, কর্ণিক, তরল এবং বায়বীয়। এখানে দেখো যে এখানে তাপ, দেখো একটা বরফ ছিল, এখানে যদি আমরা তাপ প্রয়োগ করে ধীরে ধীরে কি হবে? তাপ গ্রহণ করে তরলে পরিণত হবে, দেন আবার আরো তাপ গ্রহণ করে গ্যাসে পরিণত হবে। তো এই যে এটা শুধুমাত্র একটা পরিবর্তন, অবস্থার পরিবর্তনটা হলো ভৌত পরিবর্তন। এখানে তাদের ওই যে মলিকুলার গঠনের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? রাসায়নিক পরিবর্তন বলতে কি? এখানে যখন মনে করো এই যে পানির অণুটা ভেঙে কি তৈরি হবে? ওই যে হাইড্রোজেন, অক্সিজেন, সেটা হলো মেনলি কেমিক্যাল পরিবর্তন, ঠিক আছে? তো এগুলো পড়বা একটা, যে দেখো যে কখনো কখনো দেখা যায় যে কোনো পদার্থের বাহ্যিক তাপমাত্রা এবং চাপের পরিবর্তন করলে কিংবা অন্য পদার্থের সংস্পর্শে আনলে তা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের নতুন পদার্থ তৈরি হয়, একে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এগুলোর সংখ্যাগুলো মুখস্থ করবা। যেমন এখানে দেখো, যদি মিথেনকে আমরা যদি বিক্রিয়া করে দিই, মিথেন CH4 অক্সিজেন উপস্থিতিতে, তখন কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, তাই না? এখানে ভিন্ন ধর্মী পরিবর্তন হয়ে গেছে, এটার সাথে এদের কোনো সম্পর্ক নাই। সো এগুলো হলো কেমিক্যাল পরিবর্তন। এগুলো দেখবা একটু, এগুলো আছে না, তাহলে বুঝছো তো এগুলো কেমিক্যাল পরিবর্তন। তো মেন পড়ার বিষয় এখানে কি? তাহলে আমাদের এই যে এখানে আমাদের যে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। তো আমাদের অধ্যায়ের নাম কি বলো তো? রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া কত ধরনের, কি ধরনের, এবং তার কিভাবে সংগঠিত হয়, এগুলো আমাদের একটু জানতে হবে। তো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগের মধ্যে এর আগে বলছিলাম, তো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ কয় প্রকার বলো তো?
তিন প্রকারের। হ্যাঁ, দেখি আমরা যে রাসায়নিক বিক্রিয়াকে নিম্নলিখিত বিষয়গুলোর উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। একটা হলো দিকের উপর ভিত্তি করে, কি করে? তারপর ইলেকট্রন। হ্যাঁ, বিক্রিয়াটা কোন দিকে হচ্ছে তার উপর ভিত্তি করে, সেটা হলো একমুখী না উভমুখী। অর্থাৎ একমুখী উভমুখী বলতে কি বোঝায়? অর্থাৎ আমরা জানি একটা বিক্রিয়া নর্মাল, যদি আমরা এই যে গত ক্লাসে মানে গত অধ্যায়ে দেখছিলাম আমরা এখানে রাসায়নিক সমীকরণ, ওখানে কি লিখছিলাম বলতো? বিক্রিয়ক প্লাস মানে বিক্রিয়ক আর কি থাকবে, বিক্রিয়ক আমি সুন্দরভাবে লিখি, সাবস্ট্রেট প্লাস আক্রমণকারী বিকারক, অর্থাৎ দুইটাকে তুমি বিক্রিয়ক বলতে পারো, ঠিক আছে? সমান কি উৎপাদ তৈরি হবে। একটা কি আক্রমণকারী বা মানে আক্রমণকারী বিকারক, ওটা আর কি বড় ক্লাসে স্ট্যান্ডার্ড বললাম আর কি। আচ্ছা আচ্ছা। যে একটা যৌগ ছিল তাকে একটা বিকারক কি করবে, আক্রমণ করবে, করে কি করবে, একটা উৎপাদ তৈরি করবে, এটাই বললাম আর কি। অর্থাৎ দুইজনেই কি বলতো, দুইজনেই কিন্তু বিক্রিয়ক, দুইজনই বিক্রিয়ক। তো শুধু বিক্রিয়ক আরেকটা কি লিখবে, যেন আমি লিখলাম না আরেকটা। তো আর সাবস্ট্রেট আক্রমণকারী বিকারক কি তৈরি হবে, উৎপাদ। ওকে, তো কথা হলো কিছু কিছু বিক্রিয়া আছে যে এই যে দুইটা একত্রে যুক্ত হয়ে নতুন একটা জিনিস তৈরি করে। আবার যখন এদিকে ঘনমাত্রা বাড়ে তখন কি হবে, উল্টা দিকে কাজটা ঘটে, উৎপাদ ভেঙে কি তৈরি হবে, আবার দুইটা তৈরি হবে। তো এটা কি হবে, তো উভমুখী বিক্রিয়া। আর যখন একদিকে করবে তখন হলো একমুখী বিক্রিয়া। এটা দেখছিলাম যে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা তীর চিহ্ন দেই, আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সমান চিহ্ন দেই, আর দুই দিকে এভাবে আর চিহ্ন দেই, ঠিক আছে? তো এটা বিক্রিয়া তাহলে দিকের উপর ভিত্তি করে দুই ভাগ করা, একটা হলো একমুখী বিক্রিয়া, একটা হলো উভমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়া এখানে দেখা হয় যে একমুখী বিক্রিয়া, এখানে ক্যালসিয়াম কার্বনেটটা তাপে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এগুলো বেশি বলতে হবে না, জানলে এগুলো। উভমুখী বিক্রিয়া যেটা কি হবে, উভমুখী মানে উভয় দিকে। ওইখানে ধরেন হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইডটা যদি ধরে রাখি, ধরেন যে এটা খোলা পাত্রে না করি, এই যে এটা আমরা পড়বো যে একমুখী বিক্রিয়াকে কিভাবে উভমুখী করা যায়, বা উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়, এগুলো একটা বিষয় আছে, এগুলো বলতেছি। আবার এখানে দেখা হয় যে আমাদের ইথানল এবং আমাদের ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করলো, ইথানোয়েড এস্টার। এটা আবার পর্যায়ক্রমে ভেঙে আবার তৈরি হতে পারে। এই যে এটাও আমাদের হাইড্রোজেন এবং আয়োডাইড বিক্রিয়া করে কি তৈরি করবে, হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবে, এগুলো তেমন কিছু না। এখন যেটা বললাম যে এটা যে উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায় কিনা, অবশ্যই যায়। যেমন এখানে এই যে একটা বিক্রিয়া দেখলাম এখানে, এই যে এটা একটা উভমুখী, এটা কি বলতো, কোনটা দেখলাম, এইটা না, ওই উপরেরটা একমুখী, ওইটা দেখছি। ওই ক্যালসিয়াম কার্বনেটটা, ওইটা নিয়ে তো কথা, কার্বন ডাই অক্সাইড তৈরি। তো এখানে অনেকগুলো বিষয় আছে, যে এই যে এটা মনে করো যদি এই বিক্রিয়াটা যদি বদ্ধ পাত্রে করো, কোন পাত্রে বলো তো, বদ্ধ পাত্রে মিলে দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা কিন্তু উড়ে যায়। কিন্তু সাপোজ তুমি যদি এটাকে বদ্ধ পাত্রে করো, তখন কি হবে, কার্বন ডাইঅক্সাইড উড়ে যেতে পারবে না, তখন কার্বন ডাইঅক্সাইড আবার কি করবে, আবার ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে। তো উভমুখী হয়ে গেল। এটা কি ছিল, কয়মুখী, একমুখী করলা তুমি উভমুখী, ঠিক আছে? এরকম হতে পারে। আবার কিছু কিছু বিক্রিয়া, কিন্তু ধরেন যে ওইখানে তাপটা যদি আমি হটাই নিই, তাপের কারণে তো হচ্ছে এটা ভাঙছিল না। শোনো, তাপের কারণে ভাঙে, ঠিক আছে? বিষয়টা সরাই নেই উৎপাদ হওয়ার পর, তাপ সরাই নেবা, হ্যাঁ, তাপ যদি সরাই না, বিক্রিয়া তার সংগঠিত হবে না, বিক্রিয়া একমুখী হয়ে যাবে, মানে এদিকে আর হবে না, তখন বিক্রিয়া শুধু এদিকে হতে পারে। মনে করো বিষয়টা হলো কি, এই বিক্রিয়াটা মানে অর্থাৎ ভাঙতে গেলে কি লাগে, তাপ দিতে হয়। হ্যাঁ, তাপ দিয়ে আমি ভাঙলাম, যে মুহূর্তে উৎপাদ। এখন কথা হলো এটা না, মনে করো যদি কর্নিলিয়াসলি এটা বের হয়ে যায়, তো বিক্রিয়া তো একমুখী থাকবে, এটা দ্বিমুখী হবে না। কথা হলো আমরা এটাকে ফিক্স করেছি, একটা বক্সের মধ্যে দিয়েছি এবং আমরা তাপ দিচ্ছি, তাহলে বিক্রিয়া কিছু এদিকে যাচ্ছে, যখন এদিকে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে তখন কি করবে, এদিকে করবে। এখন তুমি বলতে চাচ্ছ আমি তাপ বন্ধ করে দিলাম, তাপ যদি বন্ধ করে দাও তার মানে এটা কি হবে না, সংগঠিত হবে না, এটা হবে। তখন কি হবে, ব্যাগটা হতে পারে, কিন্তু তখন এই ব্যাগ বিক্রিয়া হতে পারে, সম্মুখ বিক্রিয়া হবে না। আচ্ছা, তখন সম্মুখ হতে গেলে কি লাগবে, তাপ লাগবে, ওই নির্দিষ্ট পরিমাণ তাপ নাই এখানে, বুঝতে পারছো? এটা হবে আর কি। ওকে, এটা মনে করো উভমুখী বিক্রিয়া। এখানে মনে করো পানি উৎপন্ন হচ্ছে না, কোনোভাবে তুমি যে কোনো একটাকে যদি তুমি কি করে দাও, সরাই নাও, তাহলে কি বিক্রিয়াটা হতে পারবে না, হতে পারবে না। এই জন্য আমরা এইভাবে বিভিন্নভাবে আমরা বিক্রিয়া একমুখী থেকে দ্বিমুখী এবং দ্বিমুখী থেকে একমুখী করতে পারি। তো এটা পড়ে নিবা। রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন, এইটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু বলে, তখন এটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো পরে অধ্যায় পরে,
ঠিক আছে, যে একটা বিক্রিয়া কিভাবে কতটুকু তাপের পরিবর্তন হচ্ছে, একটা বিক্রিয়া তাপ উৎপাদনে তাপ হারি, এটা আমরা অঙ্ক করে দেখাই দেবো, এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, পরীক্ষা আসে অঙ্ক করে দেখাইতে হয়। তো আমি পরিবর্তন, হ্যাঁ, তা এখানেও তোমাকে আমি একটু বলে দিব মেন বিষয়টা। একটা বিক্রিয়া দেখে যাচ্ছে তুমি বুঝতে পারো যে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া বলতে কি বোঝায় বা তাপ হারি বিক্রিয়া বলতে কি বোঝায় আমরা একটু দেখি। ইম্পর্টেন্ট জিনিস, তোমরা ইতিপূর্বে জেনেছো যে তাপীয় পরিবর্তনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে হলে কি লাগে? তাপের পরিবর্তন অবশ্যই হতে হয়। তবে সবকিছু তাপ বাহির থেকে দিতে হবে এমনটা না, পরিবেশ থেকে এমনটা শোষণ করতে। হ্যাঁ। তো আসলে বিক্রিয়াটা যে এমন হয় যে মনে করো নর্মালি আমাদের পরিবেশে কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, টেম্পারেচার আছে, কত বলো তো? মনে করো 36 থেকে 37 থাকে নর্মাল অবস্থায়। না, আমাদের দেহের এটা হয়ে গেল 25 ডিগ্রি, নর্মাল কত? কক্ষ তাপমাত্রা তো 25 ডিগ্রি। তো 25 ডিগ্রি তো আমাদের এখন কমতে পারে, তো 25 ডিগ্রি তার মানে তাপমাত্রা কি? তাপমাত্রা হয় একটা তাপ কন্টেন্ট করার কারণে না, পরিবেশের তাপমাত্রা হয় একটা তাপ কন্টেন্ট করার কারণে। তার মানে এই 25 ডিগ্রি হতে যে পরিমাণ তাপের প্রয়োজন, সেই তাপ থেকে কিছু পরিমাণ তাপ কি আমাদের বিক্রিয়ায় উপস্থিত মৌলগুলা নিতে পারে না, নিতে পারে। আর যারা দিবে তারা তো দিতে সমস্যা নেই, তো পরিবেশ নেবে, পরিবেশ নেওয়ার মতো স্কোপ আছে। বাট এই যোগগুলো নেওয়ার মতো কি তাপমাত্রা থাকতে পারে পরিবেশে, যদি কম পরিমাণে। তবে যদি হাইলি কিছু কিছু যোগ আছে যেগুলো মানে বিক্রিয়া আছে যেগুলো সংগঠন করতে অধিক পরিমাণ তাপের প্রয়োজন, কিন্তু পরিবেশ এটুকু কি করতে পারে না, সাপ্লাই করতে পারে না, তখন কি করতে হয়? যেমন ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙতে গেলে আমার তাপ দিতে হলো, কারণ পরিবেশের তাপ এটা কি, এটাতে হয় না। ঠিক আছে, এরকম হয় কিছু। তো যেটা বলতেছিলাম এখানে মেন বিষয় সেটা হলো যে যে তাপীয় পরিবর্তনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, তাপের শোষণ বা তাপ উৎপন্ন হওয়ার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগ করা হয়ে থাকে। অর্থাৎ যে আমরা বিক্রিয়াগুলো দেখি রাসায়নিক বিক্রিয়া, দেখা যায় যে কিছু বিক্রিয়ার মধ্যে যেমন দুইটা অণু কি করবে, যুক্ত হবে, নতুন একটা কি হলো, যৌগ তৈরি করলো, বা ওটা আমি যুক্ত হলো বা বিয়োজন হলো, এটা কিছু বললাম না। মনে করো কিছু বিক্রিয়া করার মাধ্যমে কি তৈরি করলো, উৎপাদ। তো বিক্রিয়ার ক্ষেত্রে এমন হতে পারে যে এই বিক্রিয়াটা সংঘটন করতে বাইরে কি দিলাম, তাপ দিতে হলো। আবার কোন ক্ষেত্রে এরকম হতে পারে যে বিক্রিয়াটা সংঘটন হওয়ার কারণে কি হলো, তাপ উৎপন্ন হলো যৌগ থেকে। তাহলে এই দুইটা কন্ডিশন হতে পারে। তাহলে যেটাতে তাপ লাগবে তাকে কি বলা হবে, তাপ হারি। অর্থাৎ পরিবেশ তাপ হারাইলো, কার সাথে আমরা তুলনা করবো, পরিবেশ। অর্থাৎ বিক্রিয়াটা যেই পাত্রে সংঘটিত হচ্ছে সেই পাত্রের পরিবেশ ঠান্ডা হলো না গরম হলো, যদি ওই পাত্রটা ঠান্ডা হয়ে যায় তার মানে বুঝবো কি, তাপ হারি, অর্থাৎ তাপ নিচে সে বিক্রিয়া সংঘটিত হচ্ছে। বললে কি সমস্যা, তাপ শোষী বিক্রিয়া ওটা বলা যাবে। তাহলে এটা হলো কি তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এখন যেটা মেইন বিষয়, তাহলে বিক্রিয়া তাহলে কয় ধরনের, দুই ধরনের। একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, একটা তাপ হারি বিক্রিয়া। কথা হলো তো এগুলো আমরা বুঝবোই, আমরা আরো ডিপলি বুঝবো পরের ক্লাসে গিয়ে। তো শর্টকাট বলি যেটা আমরা বইয়ে নাই, আমি এটা সেটাই বলে দিই। তো এই যে একটা বিক্রিয়া তাপ উৎপাদন না তাপ হারি, এটা আমরা আসলে নির্ণয় করি কি দিয়ে, আমরা এটা ক্যালকুলেশন করে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে ব্যাখ্যা করতে পারি বা বের করতে পারি। সেটা হলো বন্ধন শক্তি দিয়ে, বন্ধন শক্তি দিয়ে, যে এখানে কি পরিমাণ বন্ধন ভাঙতে কি পরিমাণ শক্তি দরকার, বা গড়তে কি পরিমাণ শক্তি নির্গত হয়। তো মেইন একটা বিষয় তোমাকে বলি যে বন্ধন গড়তে মনে করো দুইটা নাইট্রোজেন আমি দিলাম এখানে, একটা নাইট্রোজেন প্লাস একটা নাইট্রোজেন কি তৈরি করবে, N2। তাহলে এখানে বন্ধন যুক্ত হয়েছে কিনা, মনে করো আবার এখানে নাইট্রোজেনটা ভেঙে কি তৈরি করলাম, নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন। এখানে দেখো এই যে দুইটা পরমাণু যুক্ত হয়েছে, তাই না? এটা মনে রাখতে হবে যে যখন নর্মাল যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সংযোজন বিক্রিয়া মানে কি, তাপ দিতে হবে না, সংযোজন বিক্রিয়া মানে তাপ উৎপাদী। সংযোজন মানে তাপ উৎপাদী, তাহলে সংযোজন মানে তাপ উৎপাদী, এটা জিনিস মনে রাখতে হবে। সংযোজন মানে তাপ উৎপাদী, মানে বন্ধন করলে তাপ উৎপন্ন হবে। হ্যাঁ, বন্ধন হলে তাপ উৎপন্ন হবে। আর বন্ধন ভাঙতে গেলে বাইরে কি করবে, শক্তি দিতে হবে। বন্ধন ভাঙতে শক্তি দিতে হবে, ওটা তাপ হারি। আর বন্ধন দিয়ে গড়তে গেলে তাপ ছেড়ে দেয়, এই বিষয়টা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এইটা মনে রাখতে পারলে তুমি এগুলো সব একটা বিক্রিয়া দেখে বুঝতে পারবা সেটা তাপ হারি বিক্রিয়া না তাপ উৎপাদী বিক্রিয়া। তবে একটু ব্যতিক্রম আছে শুধুমাত্র একটা যোগের ক্ষেত্রে, একটা বিক্রিয়ার ক্ষেত্রে, এটা বলতেছি। এবং কারণটা কি সেটা বলতেছি। তো দেখো এই যে বিক্রিয়াগুলো দেখতেছো, যে এই যে একটা বিক্রিয়া, আচ্ছা এই বিক্রিয়াটা দেখো তো কেমন ধরনের বিক্রিয়া, সংযোজন না বিয়োজন? সংযোজন। নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করতে, মানে কি সংযোজন না? তার মানে কি হওয়া উচিত, তাপ উৎপাদী বিক্রিয়া। এই দেখো তাপ উৎপাদী। এখন কথা হলো তাপ উৎপাদী বিক্রিয়া লিখবো কিভাবে আমরা, তাপ উৎপাদী বিক্রিয়া লেখার নিয়ম। তাপ উৎপাদী বিক্রিয়া লেখার নিয়ম যেটা হলো সেটা হলো তোমার
যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটাকে আমরা প্লাস দিয়ে লিখতে পারি, কি দিয়ে? প্লাস দিয়ে। অথবা লিখতে পারি ডেল মাইনাস দিয়ে লিখতে পারি, মাইনাস ডেল কত আলাদা, ডেল দিয়ে লিখবো মাইনাস এত, ঠিক আছে? আর যদি এর সাথে প্লাস দেয় সেক্ষেত্রে কি হবে? মাইনাস হবে না। আচ্ছা, এটা কিলো জুল দিয়ে যে করছে, এটা জুল দিয়ে করা যাবে না? তোমার ইচ্ছা, বড় যে এখানে জুল দিলে কত হবে? 92,000। কত বড় একক তুমি রাখবা? না, এটা তো নর্মাল সুবিধার জন্য। সুবিধার জন্য। তো এটা শুধু যদি আমরা যোগ দিই সেক্ষেত্রে কোনো মাইনাস হবে না, আর ডেল দিয়ে রাখলে কি হবে? মাইনাস হবে, ঠিক আছে? মাইনাস হবে আর কি, এদিকে আছে মনে হয়, দেখো বুঝছি, আলাদা করে দেখো। ডেল দিয়ে কি মাইনাস হবে আলাদা করে। তাহলে ওটা বাম সাইডের জিনিসটা দেখাচ্ছে তো, ধরেন এটা ডান পক্ষে আছে না, বাম পক্ষে এগুলো তো মাইনাস হওয়ার কথা। হ্যাঁ, ওটা এইভাবে না, এটা আসলে ডেল পরিবর্তনটা কতটুকু এটা আমরা একটু পরে শিখবো। পরবর্তী কেন মাইনাস হলো এটা আমরা পরবর্তী অধ্যায়ে দেখবো, আমরা এই ক্যালকুলেশন ওখানে করবো। তো আমরা এটাই শুধু মনে রাখবো যে আমরা অলওয়েজ তাপ উৎপাদী বিক্রিয়াকে মাইনাস ডেলটা প্রকাশ করি, ঠিক আছে? প্লাস হলে বুঝবো তাপ হারি, আর এখানে মাইনাস থাকলে বুঝবো তাপ উৎপাদী। আর বিক্রিয়ার সাথে আমরা যদি যোগ দিই, দেখো এখানে দেখো আসলে তাপ উৎপন্ন হলো, একটা প্রোডাক্ট বিবেচনা করতে পারো, কিন্তু যেহেতু উৎপন্ন হলো না তাপটা, এই জন্য কিন্তু আমরা যোগ দিয়ে লিখতে পারি প্লাস হবে পাশে, ঠিক আছে? ওকে। আর তাপ হারি ক্ষেত্রে তাহলে কি করতে পারো তুমি? এখানে কিন্তু তাহলে কি হচ্ছে, লাগতেছে না, প্লাস। তাহলে এখানে তুমি মনে করো তাপটা দিতে পারো প্লাস, আর ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে না, তাহলে এখানে মাইনাস দিতে পারো। কিন্তু ডেল আকারে লিখলে এরকম উল্টো হয়ে যাবে, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। এখন তাহলে এইটা কিন্তু আমরা বলে দিতে পারছি অনেক, সেটা কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া না লিখে, এইটাও কিন্তু কি বলতো, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন কথা হলো এই যে একটা শুধু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটাই দিছে এখানে। তুমি এর আগেকার বিক্রিয়াগুলো দেখে আসো এখানে। এই যে একটা বিক্রিয়া দেখছিলাম এখানে, দহন বিক্রিয়া তো অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তো বলার প্রশ্ন আসে না। সকল ধরনের দহন বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া মনে রাখতে হবে, অর্থাৎ অক্সিজেনের সাথে হইলেই। হ্যাঁ, তাপ উৎপাদী একটা ব্যতিক্রম আছে একটা জায়গায়, শুধু এটা বলতেছে দহন বিক্রিয়া মানে তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, সংযোজন হয়েছে মানে কি হবে? তাপ উৎপাদী হবে। এই যে একটা ব্যতিক্রম যেটা বলবো এখানে, সেটা কি? সেটা হলো তোমার এই যে এইটাই শুধু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা এটা দিছি তোমাদের এখানে। একটু দেখলাম কি বলতো, যেমন বিয়োজন যদি হয়, নাইট্রোজেন এবং অক্সিজেনের যে বিক্রিয়াটা, এটা কি সংযোজন কিনা বলতো? সংযোজন বিক্রিয়া, কিন্তু এটা কি একটা তাপহারী বিক্রিয়া। কেন তাপহারী বিক্রিয়া? কারণ নাইট্রোজেন তো নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তারপরে এখানে নিষ্ক্রিয় অবস্থায় প্রায় থাকে। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে সব থেকে নিষ্ক্রিয় কে? নিষ্ক্রিয় গ্যাসগুলো বাদে সব থেকে নিষ্ক্রিয় হলো নাইট্রোজেন। তো এই যে একটা এটাকে বিক্রিয়া করতে গেলে এখানে অনেক পরিমাণ কি শক্তি দিতে হয়, ভাঙতে গেলে যে পরিমাণ শক্তি দিতে হয় সেই অনুযায়ী কি হয় না, শক্তি উৎপন্ন হয় না। মানে এটাও শক্তি উৎপন্ন করে, বুঝছি, বাট মানে যেটা দিয়ে টোটালি হিসাব করতে গেলে যে যেটা লাগতেছে তার থেকে কম, বুঝছি, যার কারণে আবার টোটাল হিসাবের মধ্যে এটা তাপ হারি বিক্রি হয়ে যায়, ঠিক আছে? তো এটা এগুলাই এখানে, ঠিক আছে? এগুলাই বলছে যে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপ হারি বিক্রিয়া বলা হয়ে থাকে, ঠিক আছে? তাপ শোষী বিক্রিয়া বলা হয়। এখানে যে ডেল এইচ এর মান ধনাত্মক, এখানে এরকম বলছে ডেল এইচ এর মান ঋণাত্মক, অর্থাৎ এখানে তাপ উৎপন্ন হবে। এগুলো তাহলে বুঝতে পারছো? বুঝছি। ওকে, তাহলে যেটা মনে রাখতে হবে, সকল ধরনের দহন বিক্রিয়া হলো তাপ উৎপাদী বিক্রিয়া। আর যে কোনো ধরনের সংযোজন বিয়োজন যে বিক্রিয়াগুলো দেখবো এর মধ্যে সংযোজন দেখা গেলে সেটা হলো তাপ উৎপাদী, বিয়োজন দেখা গেলে সেটা কি হবে? তাপহারী। তবে ব্যতিক্রম হলো নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া, নাইট্রোজেন তৈরি করার ক্ষেত্রে সবশেষ। এটা দেখবো একটু পরে আমরা যখন দেখবো, ওই যে অনেকে এটা ভুল করে, অঙ্ক দেখবো এরকম আমরা, যে এরকম একটা বিক্রিয়া দেবে আমাদের এখানে মুখস্থ করতে হবে বন্ধন শক্তিগুলো, নাইট্রোজেন বন্ধন শক্তি কত, অক্সিজেনের মধ্যে বন্ধন শক্তি কত, হাইড্রোজেন বন্ধন শক্তি কত, হাইড্রোজেন কার্বনের বন্ধন শক্তি কত, এগুলো মুখস্থ করে আমাদের হিসাব করতে হবে। আচ্ছা, তখন দেখা যায় যে অনেকে কি করে, যে হিসাব করে বের করে মান বের হবে, ওই মান দেখে বলতে হবে বিক্রিয়া তাপ উৎপাদন তাপ হারি। আচ্ছা আচ্ছা, এবং বিক্রিয়া তাপ কত, এটা প্রশ্ন আসে। তো দেখা যায় অনেকে আসলে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী বের করে তাপ হারি, ক্যালকুলেশনে ভুল বা কোনো একটা কারণ ভুল করে। কিন্তু তার যদি এই কনসেপ্টটা না থাকে যে আসলে কোনটা বিক্রিয়া তাপ হারি তাপ উৎপাদী, তাহলে কিন্তু ওটা থাকলে তো বলতে পারবে তার অলরেডি যে তাপ উৎপাদী হবে তাপ হারি হবে, তখন অ্যান্সার থেকে তখন এই চিহ্নটা আইডিয়া হবে। যে ভুল হলে বুঝতে পারে না আমি ভুল করে ফেলছি, এই জন্য এটা একটু ধারণা থাকা উচিত। ওকে, তাহলে আমরা বিক্রিয়া তাপ উৎপাদী তাপ হারি বিক্রিয়া আমরা জানলাম। এখন ইলেকট্রনের স্থানান্তর মানে কি? ইলেকট্রন দেওয়া অথবা নেওয়া, ইলেকট্রন দেওয়া অথবা নেওয়া। তো আমরা জানি যে কেউ যদি ইলেকট্রন একটা ছেড়ে দেয় তাই কি বলি বলতো? ইলেকট্রন যেটা হয় তাকে কি বলি আমরা? প্লাস চিহ্ন হবে, এটাকে বলি আমরা ক্যাটায়ন। কি বলবো? ক্যাটায়ন। এবং এই ছেড়ে দেওয়া কি বলা হয়? জারণ।
এবং নেওয়াকে কি বলা হয়? বিজারণ। এগুলো জানো অলরেডি। তো এই যে ছেড়ে দেওয়া বা নেওয়ার উপর ভিত্তি করে বিক্রিয়ার একটা প্রকারভেদ আছে। একটা কি জারণ বিক্রিয়া, একটা কি বলতো বিজারণ বিক্রিয়া। দুইটাকে একত্রে আমরা কি বলি? রিডক্স বিক্রিয়া বলি, ঠিক আছে না? রিডক্স বিক্রিয়া বলি। তবে সকল বিক্রিয়া কিন্তু আবার কি হয় না এই জারণ বিজারণের মাধ্যমে সংঘটিত হয় না। যারা হবে না তাদের কি বলা হবে? নন রিডক্স বিক্রিয়া। অর্থাৎ যে আমাদের ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বিক্রিয়া হবে তাকে বলা হবে রিডক্স বিক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। আর যেটা হবে না তাকে বলা হবে নন রিডক্স বিক্রিয়া। তো রিডক্স বিক্রিয়া কোনগুলো? তো জারণ বিজারণের উপর ভিত্তি করে বিক্রিয়াকে আবার আমরা 4 ধরনের ভাগ করি। কয় ধরনের? 4 ধরনের। হ্যাঁ, একটু পরে দেখেছি আমরা নিচের দিকে। নাই না, আছে তো, থাকার কথা না, আছে জারণ বিজারণ। আচ্ছা, পরে পরে আছে, আমি বলতেছি যে এখানে আছে। আচ্ছা, ঠিক আছে। তো দেখো তাহলে জারণ বিজারণ রিডক্স বিক্রিয়া। তাহলে দেখো রিডাকশন অর্থ কি বলতো? বিজারণ, তাই না? এর প্রথম শব্দ থেকে মানে শব্দের প্রথম অংশ থেকে আসছে হলো রেড, আর অক্সিডেশন মানে কি? জারণ আমরা জানি, এর অংশ হলো অক্স থেকে আসছে। তো এটা থেকে আমরা গঠন দুইটা একত্র করে পাই হলো রিডক্স। নাম থেকেই বোঝা যায় এটা কি বলতো? জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটবে, এগুলো জানো সবই, কিছু বলার কিছু নাই তো এখানে, ঠিক আছে। তো এই যে আসলে আমরা এটাকে বিক্রিয়া যখন লিখি আমরা, তখন এটা কিভাবে করি? অর্ধেক দেখাই, যে মনে করো কোনো একটা, মনে করো এ প্লাস বি তৈরি হয়েছে কি বলতো? এ বি। এর মধ্যে কি হবে বলতো? এ থেকে বি, এ কি করছে বলতো? এ একটা ইলেকট্রন ছেড়ে দিলে কি হলো? এ প্লাস। এটাকে আমরা বলি জারণ অর্ধ বিক্রিয়া। কি বলবো? জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। রিডক্সের মধ্যে কি থাকে? জারণ প্লাস বিজারণ। তো এটা কি জারণ অর্ধ বিক্রিয়া বলবো। অপরদিকে এটা কি করছে বলতো? বি একটা ইলেকট্রন নিয়ে কি করছে বলতো? বি মাইনাস। তো এটা কি বলবো তাহলে? বিজারণ অর্ধ বিক্রিয়া। মানে অর্ধ বলার কারণ কি? আচ্ছা, অর্ধ কেন বলতেছি? তার কারণ আসলে এই বিক্রিয়াটা সম্পূর্ণ টোটাল বিক্রিয়া কিভাবে সংঘটিত হয়েছে? একটা জারণ, একটা বিজারণ, দুইটা তো একই সাথে, যেহেতু একই সাথে হচ্ছে দুইটা, মানে একটা ছাড়া তো একটা সংঘটিত হতে পারতেছে না। এজন্য এখন আমরা একটা যখন বিক্রিয়া দেখাবো, এটা কি? এটা হলো কি? জারণ অর্ধ বিক্রিয়া বলে, এটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। দুইটা একত্রে কি বলবো? রিডক্স বিক্রিয়া। ঠিক আছে, জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, এটাই, এগুলো পড়লে বুঝতে পারবো। আমি এগুলো পড়া রিডিং দিচ্ছি না। ওকে, এখানে দেখো কি বলছে। তো দেখো এই যে সোডিয়াম এবং ক্লোরিন যুক্ত হওয়ার মাধ্যমে কি তৈরি করছে? সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে। তো এখানে দেখো জারণ বিজারণ বিক্রিয়া, যে বিক্রিয়াটি ইলেকট্রন ত্যাগ করতে কি বলা হয়? আমরা কি বিজারক পদার্থ বলি, এটা আমরা জানি, বলা হয়। এবং যে বিক্রিয়াটি ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক পদার্থ। এখানে দেখো এই বিক্রিয়াটা দেখো কি করছে বলতো? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, এটা কি বলতো? হ্যাঁ, এটা গ্রহণ করছে। ওকে, তাহলে এটা সোডিয়াম হলো বিজারক, আর এটা হলো জারক। এগুলো জানো, এগুলো বলার কিছু নাই। এই দেখো যে আয়রন কি করছে? আয়রন 2 থেকে আয়রন 2 প্লাস 3 প্লাস, মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে। জারণ বিক্রিয়া, নাইট্রোজেন সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়ে গেছে। যদি এটা সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস করাটা, ওই সরি কি লিখছে এখানে? সোডিয়াম 0 প্লাস, প্লাস 1 প্লাস দেওয়া লাগে, এটা কথা। চোখে দেখতে কেমন লাগতেছে না? কেমন লাগে? হ্যাঁ, না এটা তো মানলাম, এটা দেখতে অস্বাভাবিক লাগতেছে না প্লাসটা। আমি তো হ্যাঁ, খালি প্লাসই তো দেয়, এটা দিয়ে ফেলেছে কি করার। আমি তো অবাক হয়ে গেছি, এটা কি লেখা। তাহলে এটা আমরা জানি এগুলো। দেখো, যে বিক্রিয়ায় কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণ ঘটে এবং ওই পরমাণুর ধনাত্মক চার্জের সংখ্যা কি হবে? হ্রাস পায়। এগুলো আসলে বলা হয়, কি বলবো, কারণ আসলে অলওয়েজ আমরা কি বলবো? ধনাত্মক কি বলতে, ধনাত্মক যে ইলেকট্রন গ্রহণ করলে কি করবে? ধনাত্মক চার্জের হ্রাস ঘটবে। কারণ বিষয়টা এরকম যে অলওয়েজ তার এটা নিউট্রাল থাকে না। একটা পরমাণু, যে মনে করো এটা দিলাম নাইট্রোজেন তো অলওয়েজ কি থাকে না? নিউট্রাল থাকে না। যে আমরা কি বলবো? আমরা বলবো যে ঋণাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পাবে, এরকম তো বলা যায় না। কারণ ধনাত্মকের হ্রাস ঘটে, তার মানে কি হবে? ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস ঘটে, মানে কি এটা 0 ছিল, ধনাত্মক ছিল 0, বা যদি আমার 1 প্লাস ছিল, হ্রাস হলো মানে কি মাইনাসের দিকে আসছে, সেটাই বোঝাচ্ছে আর কি। কথাগুলো একটু কঠিন মনে হয় অনেক সময়, তো এটা একটু বুঝতে হবে। হ্রাস পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা কি হবে? বৃদ্ধি পায়। সেই বিক্রিয়ায় কি বলা হবে? বিজারণ বিক্রিয়া বলা হয়। মানে এক কথায় জারণ সংখ্যা হ্রাস পাবে, এটা একটু দেখতে হবে আর কি। না, জারণ সংখ্যা হ্রাস পাবে এমনটা না, বিষয়টা এরকম না। মনে করো যে আমি যদি কোনো একটা প্রেসার ক্রিয়েট করে, মনে করো নাইট্রোজেন কি ছিল? +1 ছিল। সাপোজ আমি ঘটাইছি, তো এখানে পর আমি ইলেকট্রন দিলাম, নিজে তো পাঠিয়ে নিতে পারে, 3টা দিলাম, জারণ সংখ্যা হ্রাস পাইছে, বৃদ্ধি পাইছে? তখন হ্রাস পাইলো, বুঝছি, বেশি বৃদ্ধি পাইছে।
ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জারণ বৃদ্ধি পেয়েছে না? জারণ মানে কি, কতটা ইলেকট্রন ভাগাভাগি হচ্ছে। হ্যাঁ, তার এর মাইনাস, জারণ মান মাইনাস হয়ে গেছে, আগে ছিল +1, এখন হচ্ছে কি -3। তো যদি আমরা জারণ যদি বলি প্লাস মাইনাস, তো হিসাবটা পরে বাদ, আসলে কি জারণ মানটা কি কতটুকু না, হ্যাঁ, হ্যাঁ, এখানে কয়টা ভাগে পড়ছে, তিনটা। এটা উল্টা হতে পারে। তো এখানে ওই যে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি, আমরা বলবো ধনাত্মকের হ্রাস হতে পারে, হ্যাঁ, সেটা। ঋণাত্মকের বৃদ্ধি। ডাইরেক্ট আমরা বলতে পারি না জারণের হ্রাস বা বৃদ্ধি হয়েছে, বুঝছি। চিহ্ন দিয়ে বলতে হবে। তার কারণ এটা বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে। হ্যাঁ, কোন মানটা বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে ওটা আলাদা করে বলতে হবে। হ্যাঁ, বলতে হবে। তার কারণ আমি নাইট্রোজেন যখন প্লাস ছিল, আমি কি করলাম, নাইট্রোজেন থেকে নাইট্রোজেন হলো 0, এক্ষেত্রে কি বলবো, হ্রাস হয়েছে ধনাত্মক মান। বাট আরো একটু পেছার দিকে করলাম, নাইট্রোজেন 2-, বেশি বিদ্যুৎ বেড়ে গেছে জারণ মান। তবে এটা কি বলবো, ঋণাত্মক বাড়ছে, ধনাত্মক কমছে। বুঝছি। ওকে, একটু দেখবা, একটা আমি সহজ একটু ফার্স্ট নিয়ে যাচ্ছি কিন্তু। সমস্যা। ওকে, তাহলে এগুলো দিলাম। জারণ সংখ্যা এখন কি, যে ওই দিন বলছিলাম জারণ সংখ্যা হলো কি, কোনো একটা যৌগের মধ্যে যে পরমাণুগুলো যুক্ত আছে তাদের সংযোগ, তাদের সংযুক্তিটা বলতে পারো এখানে আসলে অনেকটা, যে তাদের যে যোজনী শেয়ারটা ভাগ করে দেওয়া আর কি, এমন একটা বিষয়। ইলেকট্রন ছাড়া বা নেওয়ার প্রবণতা। দেখো, জারণ সংখ্যা বলতে কি কোনো অণু বা যৌগ সময়ের মধ্যে অনুপস্থিত পরমাণুগুলোর কোনটি ইলেকট্রন ছেড়ে দেওয়ার, আবার কোনটি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায়। অণু বা যৌগ মূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণু ইলেকট্রন ছাড়ার প্রবণতাকে কি বলা হয়, ধনাত্মক চিহ্নযুক্ত একটি মান দিয়ে, আর কোনোটি পরমাণুর ইলেকট্রন গ্রহণ করাকে ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। অণু বা যৌগ মূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণু এই ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত সংখ্যাকে তার জারণ বা অক্সিডেশন নাম্বার বলা হয়ে থাকে, তাই না, ওয়েন বলা হয়ে থাকে। একক পরমাণু, এখানে কিছু মান মুখস্থ করতে হবে। একক পরমাণু যেটা, যে নিয়মগুলো একটু দেখতে হবে। একক পরমাণু বলতে সিঙ্গেল হিসেবে থাকবে, যেমন ধাতুগুলো আছে, এতে সংশ্লিষ্ট পরমাণুর সময় জারণ সংখ্যা কি থাকবে, 0 হবে, কারণ তার ইলেকট্রন নেয়ও নাই দেওয়া নাই। এখানে যোজনী, তার কারণ যোজনী এবং জারণ সংখ্যা কোনো এক না, এদের যোজনী আছে কত বলো তো, এদের কিন্তু যোজনী আছে, ম্যাগনেসিয়ামের 2 আছে, 3 আছে, 2-3 আছে, বাট কিন্তু জারণ কিন্তু এদের কি 0 জারণ মান। আবার দেখো, একই পরমাণু দ্বারা গঠিত যৌগ, এদের ক্ষেত্রে কি হবে বলো তো, পরমাণুর সময় জারণ মান কত হবে, অর্থাৎ দ্বিমৌল অণুগুলোর মধ্যেও কি হবে, মানে একই ধরনের, হ্যাঁ একই ধরনের মৌল দ্বারা গঠিত যৌগগুলোর মধ্যেও জারণ মান কি হবে, হ্যাঁ এগুলো হবে। তা মেইন কথা হলো কি, যে এখানে আসলে যেটা বলি আর কি, যে অত ঠিক আছে, এটা বুঝলে হবে, এমনি হবে যে এগুলো হলো 0। পরটা কি, ফেরাস সালফেটের মধ্যে আমরা যের মধ্যে দেখতেছি আমরা 2 আছে এখানে, ঠিক আছে। তো আসলে নিয়মটা কি, এখানে নিয়মটা বলি। তো কথা হলো যে এই যে আমরা যে কয়েকটা জিনিস দেখলাম এখানে, যে যেটা থাকবে আমাদের একক হিসাবে থাকবে, পরমাণু হিসেবে থাকবে, ওগুলো 0, আর এগুলো একই ধরনের মৌল দ্বারা গঠিত, এগুলো 0। আর কিছু আমাদের সিলেক্টিভ কিছু মৌলের জারণ মান জানতে হবে, যেগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, জারণ মান নির্ণয় করতে পারি। যেমন এখানে কি, যেগুলো জানতে হবে, যে এই নিয়মটা আগে পড়তে হবে। তার মানে আমাদের মেইনলি জানতে হয় কিছু সিলেক্টিভ মৌল, যেমন হাইড্রোজেনের কি হতে পারে, আমরা ধরি +1, অক্সিজেনের ক্ষেত্রে -2 ধরি, এইগুলো এই যে এই দুইটা কিছু, বা ক্লোরিনের আমরা কত ধরবো -1। তো এইগুলা কিছু জানা থাকলে পরে বাকিগুলো আমরা জার্মান নির্ণয় করতে পারি আর কি। তো জার্মান নির্ণয়ের যেটা নিয়ম আছে, কিছু নিয়ম আছে, এগুলো একটু দেখতে হবে। যে একটি যৌগে কোনো একটি মৌলের জারণ সংখ্যা যৌগের অন্যান্য মৌলের জারণ সংখ্যার উপরে কি করবে, নির্ণয় করে। কারণ একাই হতে পারে, কারণ ভাগ করে শেয়ার করে দেওয়া বিষয়টা যোজনী না, এটা যে আমার উপর ডিপেন্ড করবে। যৌগে কোনো একটি মৌলের জারণ সংখ্যা বের করার জন্য যৌগের অন্যান্য মৌলের জারণ সংখ্যা কি করতে হবে, অবশ্যই জানতে হবে, শুধু নিজের উপর ডিপেন্ড করবে না। এক্ষেত্রে আমাদের জানতে হবে যে এই যে এগুলো দেখো, ধাতু সময়ের জারণ সংখ্যা ধনাত্মক হবে অলওয়েজ, এবং অধাতু সময়ের জারণ সংখ্যা ঋণাত্মক হবে, উদাহরণ দিচ্ছে এখানে। নিরপেক্ষ পরমাণু বা মুক্ত যৌগের কত হবে, 0 হবে, এগুলো আমরা জানি। নিরপেক্ষ যৌগে পরমাণু সময়ের মোট জারণ সংখ্যা কত হবে, মোট 0 হবে। নিরপেক্ষ যৌগ বলতে কি, মাথার উপরে কোনো চার্জ নাই, যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে কি একটা চার্জ আছে না, তার মানে কি হবে, জারণ মান কি হবে, মোট জারণ মান কি হবে, +1 হবে। কিন্তু যারা নিরপেক্ষ, মাথায় চার্জ নেই, তার মানে টোটাল কি হবে, 0 হবে, নিউট্রাল হবে, এটাই বলছে। আধান বিশিষ্ট আয়নে পরমাণু সময়ের মোট জারণ সংখ্যা কি হবে, আধান সংখ্যা সমান, একটা যেটা বললাম, এই যে এটা -2, অ্যামোনিয়া +1 হবে, এগুলো হবে আর কি। ক্ষার ধাতুর সময় জারণ সংখ্যা অলওয়েজ কত বলো তো, +1। মিট ক্ষার ধাতুর সময়ের +2, এগুলো একটু জানা রাখতে হবে। এবং ধাতু হ্যালাইডের জারণ মান কত হলো, -1। হ্যালোজেনের জারণ মান -1। অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ মান কত, +1, কিন্তু ধাতব হাইড্রাইডে কত, তখন তো আবার -1। তার কারণ আমরা জানি যে এমনিতে নর্মাল হাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রোজেনটা অনেকটা ধাতুর মধ্যে আচরণ করে, ইলেকট্রন ছেড়ে দেয়, বাট ধাতুর সাথে দিলে ধাতু খাটবে না,
তারপর ওইটা ধাতু না অধাতু, না, তখন ঠাসা দিয়ে খাওয়াই দিবে। হ্যাঁ খাওয়াই দিবে, তখন এটা হয়ে যাবে অধাতু। এটা একটু মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে। অধিকাংশ যৌগে অক্সাইডের জার্মান কত -2 এবং কিন্তু পারক্সাইডে কত হয়ে যায় -1। -1 বাট যোজনই কিন্তু 2 থাকে। হ্যাঁ বুঝছি, মানে জারণ মানটা ওটা বাকি জার্মান উপর নির্ভর করে। সুপার অক্সাইডে কত হবে -1/2 হবে। এই যে যৌগগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা যৌগ, কি বলতো এই যে এটা কত জায়গা পরীক্ষা আসে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক। সুপার অক্সাইডের সংকেত এই কোনটি, নিচের কোনটি সুপার অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এটা পরীক্ষা আসে বুঝছো। হাইড্রোজেনও তো দিয়ে দিতে পারে এখানে, মানে পটাশিয়াম যদি সরাই এখানে হাইড্রোজেন দিয়ে দিই বা সোডিয়াম দিয়ে দিই, দিলে কি আর ঘটবে বিক্রিয়া? সবার সাথে তো সব বিক্রিয়া হয় না। হাইড্রোজেন পারঅক্সাইড থাকতে পারে না? হাইড্রোজেন পারঅক্সাইডটা কি বলতো? ওটা তো পারঅক্সাইড। পারঅক্সাইড আমি তো সুপার অক্সাইড বলছি। ও আচ্ছা, হ্যাঁ সুপার অক্সাইড। সুপার অক্সাইড সবার সাথে আর ঘটবে না। এই দেখো এখানে বলছে যে সোডিয়াম অক্সাইড, কোথায় গেল এখানে? ওটা কি কমা দিছে? ও হ্যাঁ, ছোটো এই দুইটা একটু মনে রাখতে হবে। এই যে বিশেষ করে এটা পরীক্ষা আসে বুঝছো, পটাশিয়াম অক্সাইড এটা পরীক্ষা আসে, মোস্ট ফ্যামিলিয়ার একটা যৌগ না। তো দেখো তাহলে এগুলো নিয়ম দেখে আমরা বের করতে পারি অনায়াসে। তাহলে কিভাবে বের করবো আমরা একটা দেখি। কিন্তু কথা হচ্ছে এইটা যদি সুপার অক্সাইড গঠন করতে পারে, ওর নিচের গুলা তো একই গ্রুপের না, ওরাও তো ধাতুগুলো বের করতে পারবে। হ্যাঁ ওরা করতে পারবে, হাইড্রোজেন অন্য মূল্য পাবে না তো। বুঝছি। হ্যাঁ ঠিক আছে, এখানে দেখো যেমন এখন সোডিয়াম করছে, পটাশিয়াম করছে। তো এখানে দেখো যে আসলে কিভাবে বের করতে হয়, এগুলো তো করছো না তুমি? হ্যাঁ, তো এগুলো তো এখানে বলতেছেন। তাহলে এটা কি হবে, এখানে অক্সিজেনের কত হবে আমাদের -2, তাহলে কত হবে -2 গুণন -8 হবে। -8 ম্যাগনেসিয়াম, আমরা এটা বের করব, এটা বের করবে x ধরলাম, তাহলে 7 হবে +1, ম্যাগনেসিয়াম। তারপরে আমরা জানতেছি কত, তাহলে এখানে 7 হয়ে যাচ্ছে না, হ্যাঁ ম্যাগনেসিয়াম। তো +1 তার মাইনাস কত হচ্ছে +1 -8 সমান সমান x, তার কত হচ্ছে +7 হয়ে যাচ্ছে, +7 সরি এটা তো এরকম হবে না, সবগুলো ই হবে 0 হবে। তো হলো আমাদের প্লাস আমাদের 1 প্লাস x মাইনাস 8 সমান সমান 0। অতএব x সমান হচ্ছে হলো আমাদের +7। বের করতে পারবা, এগুলো বেশি বোঝাচ্ছি না আমি, এগুলো সহজ জিনিস, এগুলো পড়বা। এগুলো একটু দেখবা, এগুলো জার্মান বের করতে পারবা। এগুলো পারবা, দেখো জারণ বিজারণ একটি কি বলতো, যুগপৎ বিক্রিয়া। যুগপৎ বিক্রিয়া কেন বলতেছি, দুইটা ঘটবে, একটা ঘটে তো লাভ নাই, এটা হবেই না, কারণ একজনের ইনফ্লুয়েন্স করবে আরেকজন ঘটবে, কারণ একা একা হবে না, ঠিক আছে, হয়ে কি লাভ আছে? লাভ নাই তো, কারণ অন্য কেউ যদি না নেয় আমি দিয়ে লাভ আছে? সো একজন নেবে একজন দেবে। তোমরা জানো যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন দান ঘটে তাকে জারণ বিক্রিয়া বলা হয়, আর এটা গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া বলা হয়। আবার যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে কি বলা হবে? বিজারক। ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলা হয়? জারক। তো জারণ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়। দেখো এখানে যেটা বললাম, সোডিয়াম দিবে কোলিন নিবে একই সাথে, জারণ অর্ধ বিক্রিয়া যেমন কি করলো, যেটা দেখালাম বিজারণ অর্ধ বিক্রিয়া বলতে কোলিনের ক্ষেত্রে দেখো দুটো একত্রে হবে কি, জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া যখন লিখবো দুটো একত্রে দেখাতে হবে, ঠিক আছে। তো এটা দুটো একই সাথে ঘটে, এই জন্য একটা হলো যুগপৎ বিক্রিয়া, একসাথে এটা নিচ্ছে এটা দিচ্ছে আর এই হলো নিচ্ছে, এই জন্য যুগপৎ বিক্রিয়া বলা হয়ে থাকে। ওকে, এখানে স্পষ্ট যে জারণে বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করেছে, অপরদিকে বিজারণে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করেছে। যদি জারক পদার্থ গ্রহণ না করতো তাহলে বিজারক পদার্থ ইলেকট্রন দান করতে পারতো না। কাজেই বলা যায় যে জারণ যখনই ঘটবে সাথে সাথে কি ঘটবে, সেখানে বিজারণ ঘটবে। এই কারণে জারণ বিজারণ বিক্রিয়া কি বলা হয়? এটা একটা যুগপৎ বিক্রিয়া। পরীক্ষা এটা আসবে ক নম্বরে আসামত, ঠিক আছে। জারণ বিজারণ বিক্রিয়া কেন যুগপৎ বিক্রিয়া বলা হয়, ঠিক আছে, ব্যাখ্যা করো। আচ্ছা এখানে আরেকটা কথা হচ্ছে, মানে জারণ ঘটে হচ্ছে, ধরেন এখানে সোডিয়ামে জারণ ঘটতেছে না, তাহলে এটা কি বিজারক বলার কারণ কি? জারক না বলে বিজারক, এটা তো আসলে বিজারক জারক, আসলে কথাটা তো এরকম না। বিষয় হলো যে এরকম কথাটা, এটা মানে এটা কি কনফিউশন হয়ে যায় সবারই, উল্টা পুল্টা মনে হয় বিষয়টা। তো হলো কি এখানে আমাদের যে সোডিয়াম এর জারণ প্লাস ক্লোরিন বিক্রিয়া করে দিয়ে কি হতে হলো সোডিয়াম ক্লোরাইড। আসলে নামটা কোথা থেকে আসতেছে? হ্যাঁ সেটাই, হ্যাঁ মেইনলি এটা কি বলা হয়? বিজারক। কি বলা হয়? বিজারক। বিজারক এটা কি বলি আমরা বলো তো? জারক। জারক, ঠিক আছে। বিজারক মানে কি বলো তো? বিজারক যে হচ্ছে, বিজারক মানে হলো যে বিজারণ ঘটায়,
ও আচ্ছা, জারক মানে কি? জারক মানে যে জারণ ঘটায়, ওইটার জন্য দায়ী। হ্যাঁ, জারক ঘটায় হলো ক্লোরিন। আচ্ছা, তাহলে জারক কি জারক মানে কি জারণ ঘটাবে, কার ঘটাবে? সোডিয়ামের। তাকে কি বলা হবে? তার জারণ ঘটে, ঠিক আছে। এর আর ক্লোরিনের জারণ ঘটাবে। হচ্ছে বিজারণ ঘটাবে, এই জন্য হ্যাঁ। বিজারক ওইটা। তাহলে কিন্তু এদের নাম কিন্তু কি বলতো? এদের নাম কিন্তু জারক এবং বিজারক, কিন্তু যে কাজটা করতে সেটাকে বলি কি আমরা? জারণ এবং বিজারণ। বুঝছি বুঝছি। তো এদের নাম, এটার নাম বিজারক, এটার নাম হলো জারণ। তবে বিজারণ হলো একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া, বা জারণ হলো একটা পদ্ধতি, প্রক্রিয়া। এটা কি ঘটাবে? এটা হলো জারক কি ঘটাবে? জারণ ঘটাবে। জারণ কার ঘটাবে? বিজারকে। বিজারক কি ঘটাবে? বিজারণ কার ঘটাবে? জারক। তাহলে এগুলো হলো প্রক্রিয়ার নাম, এটা হলো তাদের নিজের নাম। ওকে, যে প্রক্রিয়াটা ঘটায় অনুযায়ী নাম হইছে। আচ্ছা, এটা এখানে কথা। তো এখানে এই যে জারণ বিজারণের উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়াকে 4 ভাগ ভাগ করে থাকি। কয় ভাগে? চলো। এটা কি বলতো? সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, একটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হলো দহন বিক্রিয়া। তো এগুলো মোটামুটি জানো যে সংযোজন বিক্রিয়া কি, কেমন, বিয়োজন বিক্রিয়া কি জানো। সংযোজন বিক্রিয়া মানে কি? 2 বা ততোধিক যৌগ বা মৌল পরস্পরের মধ্যে যুক্ত হওয়ার মাধ্যমে কি করবে? নতুন যৌগ। যে জারণ বিক্রিয়া 2 বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করবে, তাকে কি বলা হবে? সংযোজন বিক্রিয়া বলা হয়। বুঝছো? মানে একাধিক হতে পারে ক্ষেত্র বিশেষে। তো ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন যুক্ত হওয়ার মধ্যে তৈরি করতে, তাহলে এটা এক ধরনের কি বলতো? সংযোজন বিক্রিয়া। আবার দেখো হাইড্রোজেনের মেইনলি আসলে বৈজ্ঞানিক ক্ষেত্রে আমরা দেখবো, ওটা রেয়ার, পাওয়া যায় না খুবই, একটা তৈরি করে। তো আরো বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে না, প্রতিস্থাপন বিক্রিয়া, এগুলোতে আবার ওই একাধিক যৌগ তৈরি হবে, 2টা থেকে 2টা হবে, এরকম বিষয়টা। আবার দেখো হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেন সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যামোনিয়া তৈরি করবে। তবে যে সকল সংযোজন বিক্রিয়া শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গ্রহণ করে, তাদের সংশ্লেষণ বিক্রিয়াও বলা হয়ে থাকে। ক্লাসে এটা জিজ্ঞেস করেছিল হাইড্রোজেন আর অ্যামোনিয়া দিয়ে, একজন বলেছিল নৌকা হবে। কি হবে? নৌকা। নৌকা কেন? ওই বলতে পারে না, ওটা জানে না কি নৌকা হবে। নাইট্রোজেন দিয়ে নৌকা নাকি? আচ্ছা। তো এখানে দেখো, এই যে যেহেতু দেখো যখন মৌলিক পদার্থগুলো যুক্ত হয়, মৌলগুলো যুক্ত নতুন একটা যৌগ তৈরি করে, তাকে কি বলা হয়? সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। কারণ মৌল তো একটা কি বলতো? এটা মৌলিক পদার্থ, মৌল মানে মৌলিক পদার্থ, এগুলো যুক্ত হয়ে কোনো একটা জিনিস তৈরি করতেছে, মানে সংশ্লেষণ করা, সিনথেসিস করা, এগুলোকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলে থাকি। তো সংযোজন বা সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। বিয়োজন বিক্রিয়া মানে ভাঙ্গন। তাহলে একটা যৌগ ভেঙে 2 বা ততোধিক আমাদের যৌগ তৈরি হবে, এটাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। ওকে। তো এখানে দেখো যে পানি যদি তড়িৎ বিশ্লেষণ করি আমরা কি তৈরি হবে? হাইড্রোজেন এবং অক্সিজেন। পানির তড়িৎ বিশ্লেষণ জানো? হ্যাঁ, এইটা তো পড়ছি। তোমার এটা কিভাবে বললাম? ওই এইটা হচ্ছে ওই অধ্যায়ে ছিল, আমাদের 8ম অধ্যায়ে মানে ছিল। হ্যাঁ, আচ্ছা। এই যে ইলেকট্রোলাইসিসে হচ্ছে ওইখানে ছিল আর কি। ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়াতে আছে, এটা রাসায়নিক বিক্রিয়ার এই শেষের দিকে আছে পানির তড়িৎ বিশ্লেষণ। মানে আমাদের আলাদা ছিল, তো আমাদের 8ম অধ্যায় ছিল। ওটাই তো 8ম অধ্যায় মনে হয়, এখনো মনে হয় আছে নাকি? রাসায়নিক বিক্রিয়া একটা অধ্যায় আছে ক্লাস 8-এ, ওটার মধ্যে শেষ দিকে আছে তড়িৎ বিশ্লেষণ পরীক্ষা, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এটা হলো পানির তড়িৎ বিশ্লেষণ। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বোঝায়? যে প্রতিস্থাপন বিক্রিয়া হলো এমন একটা জিনিস যে কোনো একটা মৌল কি করবে, কোনো একটা যৌগের কোনো একটা মৌলকে প্রতিস্থাপন করে সেই জায়গাটা দখল করে নেবে, এটা হলো প্রতিস্থাপন। আবার কিছু বিক্রিয়া কি আছে বলো তো? দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া, মানে 2টার প্রতিস্থাপন করবে। হ্যাঁ, 2টা যৌগ থাকবে, সেটা কি করবে? এইটা গিয়ে হ্যাঁ এটা জায়গা করবে, এই জায়গায় কি করবে? এর জায়গায় করবে, এটাকে বলা হয় দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, তো এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝতে পারছো? ভেতরে কিছু বলবো না আমি নাকি? বুঝতে পারতেছো? একটা হলো দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া অবশ্যই কি লাগবে? অক্সিজেনের দরকার হয় না, দহন হবে, জ্বলবে। যে কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেন উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলসমূহের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে কি বলা হয়? দহন বিক্রিয়া বলে। এগুলো কিন্তু আমি সংজ্ঞা কিন্তু আমি ধরবো, ঠিক আছে? পরীক্ষায় দেবো। সো সবগুলো সংজ্ঞা মুখস্থ করতে হবে, সংজ্ঞা ভালো করে মুখস্থ করবো, ভুল হয় কিন্তু সংজ্ঞাতে, ঠিক আছে? ওকে। এগুলা কিন্তু বিক্রিয়াগুলো হয় আর কি, এই যে প্রত্যেকটা অংশ তৈরি করছে, এগুলো হলো দহন বিক্রিয়া। ওকে। নন রিডক্স বিক্রিয়া কাদেরকে বলা হয়? দেখো, দহন বিক্রিয়ার প্রতি ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ করে, অপর যৌগ বা মৌল ইলেকট্রন ত্যাগ করে। সুতরাং দহন বিক্রিয়া কি? জারণ বিজারণ বিক্রিয়া অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে 4 ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। কয় ধরনের? 4 ধরনের। এটা মুখস্থ করতে হবে, টাইমগুলো মুখস্থ করবা। নন রিডক্স বিক্রিয়া অর্থাৎ কি? এখানে কি হবে না বলতো?
জারণ বিজারণ ঘটবে না, মানে ইলেকট্রনের স্থানান্তর হবে না, ঘটবে না। কয় ধরনের আছে বলতো? দুই ধরনের বিক্রিয়া আছে, একটা হলো কি বল প্রশমন বিক্রিয়া, একটা কি বলতো অদক্ষেপণ। অদক্ষেপণ বিক্রিয়া। এই দুইটা জানতে হবে আমাদের। তো এই দুইটা গত ক্লাসে বলবো আর কি, এগুলো বড় মুখস্থ করো। নন রিডাক্স বিক্রিয়া থেকে শুরু করে অর্ধায় তো শেষ হয়ে গেলো নাকি, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া। এদের একটা সহজ অধ্যায় আছে, লাসাতে লিয়ার নিয়ে এই যেটা পড়ার বিষয় কি জানো, এখানে একটু বলতে হবে। লাসাতে লিয়ার এটা পরীক্ষা আসবে, বার্ষিক পরীক্ষা তোমাদের এসএসসিতে আসবে। ইয়াতে বোর্ডের পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, লাসাতে লিয়ার নীতি এখান থেকে এই অধ্যায় থেকে এটা আসবে। আর ক বা খ নাম্বার এমসিকিউতে আসবে কি জারণ মান নির্ণয়ের, বলবে এটা জারণ মান নির্ণয় করো, তো এটাই বিক্রিয়া। আর এমসিকিউতে আসতে পারে যে তোমার জারণ বিজারণ ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কয় ভাগ করা হয়, এগুলো একটু মুখস্থ রাখতে হয়। সিলেক্টিভলি কিছু প্রশ্ন এগুলা, বুঝছো? আর লাসাতে লিয়ারের নীতিটা একটু জানতে হবে। এখানে তাপমাত্রা, তাপের কি প্রভাব, তাপমাত্রা কি প্রভাব, চাপের কি প্রভাব, তাপের কি প্রভাব, এগুলো একটু জানতে হবে। এগুলো একটু বোঝা দিলে ইজি। এখানে বোঝার বিষয় তাহলে এটাই শুধু, বুঝছো? লাসাতে লিয়ারের নীতি নাই, শেষ। তো এটা কয়দিন শেষ দিব? আর 2 দিন। এইটার একটু বিস্তারিত বলি। লাসাতে লিয়ারের নীতি বিস্তারিত দিব, যেটা দরকার। না মানে এর ভিতরে মানে বইয়ে তো অত কিছু নাই, যে এটা? একটু কঠিন কঠিন নিয়ে হলে কঠিন দিব? তখন একটু মাথা ঘুরে। হ্যাঁ দিব, ওই যে লাসাতে লিয়ারের নীতি দিতে হবে। এখানে তো মানে যেখানে দেওয়ার মতো আছে সেখানে দিব। এই যে সমানুকরণ বিক্রিয়া এটা দিব, এখানে এটা দিব না, এক্সট্রা অনেক। সমানুকরণ বিক্রিয়া, পরিমাণকরণ বিক্রিয়া, এটা তো তেমন কিছু নেই। তবে এই যে সমানুকরণ বিক্রিয়াটা আছে একটু, সমানুকরণ বিক্রিয়া, এখানে পানির জন্য বিক্রিয়া, এগুলো কিছু নয়, বিভিন্ন ধরনের বিক্রিয়া। ওই যে এখানে ওটা একটু ইম্পর্টেন্ট।